অনেক দিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি। এইভাবে যাবে দিনের পর দিন, বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়তো জানা যাবে বা হয়তো জানা যাবে না যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। ভর সন্ধেবেলা যারা গলির মোড়ে পথ আটকে দেখে নেব বলে চলে গিয়েছিল, তারা আর দেখা করতে আসেনি। কয়েকদিন অপেক্ষা করার পর পরস্পর জানা গেল কারা যেন তাদেরই দেখে নিয়েছে। বছরের পর বছর চলে গেল, সেই একই কাঠের চোয়াল, সেই বুড়ো আঙ্গুলের মতো মোটা তর্জনী। দেখে নেব শাসাতে শাসাতে দলের পর দল নিকেশ হয়ে গেল। দলের পর দল, দল বদলালো, দলের নাম বদলালো, বারবার এসে শাসিয়ে গেল। দেখে নেব তারা কেউ আর দেখা করতে এলো না। বাংলা সাহিত্যের আকাশে তারাপদ রায় এক স্বতন্ত্র জ্যোতিষ্ক, যিনি তার লেখনীতে হাস্যরস, বিষণ্ণতা এবং জীবনবোধের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন। তিনি ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক, ছোট গল্পকার এবং বাংলা রম্য রচনার এক অবিসংবাদিত সম্রাট। তার সৃষ্টি একদিকে যেমন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের প্রতিচ্ছবি, তেমনি অন্যদিকে সমাজের নানা অসঙ্গতি ও ভণ্ডামির বিরুদ্ধে এক শানিত অস্ত্র। তার কবিতা আমাদের বিষণ্ণ করে, ভাবায়। তার গদ্য আমাদের হাসির আড়ালে সমাজের কঠিন বাস্তবতাকে চিনিয়ে দেয়। তার জীবন, কবিতা এবং প্রবন্ধ এই তিনে মিলেমিশে একাকার হয়ে এক অখণ্ড সাহিত্য সত্তার জন্ম দিয়েছে। তারাপদ রায়ের জন্ম 1936 সালের 17 নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার টাঙ্গাইল জেলায়। তার বাবা সুধীর রায় এবং দাদু লগনজাত রায় ছিলেন টাঙ্গাইলের আদালতের আইনজীবী। শহরের বিন্দুবাসিনী হাই স্কুল থেকে মেট্রিক পাশ করার পর 1951 সালে তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসেন। এই দেশত্যাগ ও দেশভাগের যন্ত্রণা তার মনে এক গভীর ছাপ ফেলেছিল, যা পরবর্তীকালে তার বিভিন্ন লেখায়, বিশেষ করে স্মৃতিকাতরতা ও নস্টালজিয়ার অনুষঙ্গে বারবার ফিরে এসেছে। কলকাতায় এসে তিনি মৌলানা আজাদ কলেজ, তৎকালীন সেন্ট্রাল ক্যালকাটা কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। কলকাতায় পদার্পণের পরেই তারাপদ রায়ের সাহিত্যিক জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তিনি সেই সময়ের আলোড়ন সৃষ্টিকারী কৃত্তিবাস পত্রিকায় কবিগোষ্ঠীর অন্যতম সদস্য হয়ে ওঠেন। 50 ও 60-এর দশকে বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পীঠস্থান ছিল কৃত্তিবাস পত্রিকা। আর এই পত্রিকার কেন্দ্রবিন্দুতে ছিলেন একঝাঁক তরুণ কবি সাহিত্যিক, যাদের মধ্যে তারাপদ রায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধুত্ব ছিল কিংবদন্তি তুল্য। সুনীল ছিলেন এই গোষ্ঠীর মধ্যমণি, আর তারাপদ দক্ষিণ কলকাতার মহিম হালদার স্ট্রিটের বাড়িটি ছিল তাদের আড্ডার অন্যতম প্রধান কেন্দ্র। সেই আড্ডা যেমন ছিল উদ্দাম, তেমনই সৃষ্টিশীল। সেখানে সাহিত্য, কবিতা, জীবন নিয়ে চলত অবিরাম চর্চা। তাদের সম্পর্ক ছিল খুনসুটি ও ভালোবাসায় মেশানো। শক্তি চট্টোপাধ্যায় ভালোবেসে তারাপদ রায়কে টর্পেডো বলে ডাকতেন। তারাপদও বন্ধুর কবি সত্তার গভীরতাকে শ্রদ্ধা করতেন। কৃত্তিবাস পত্রিকা ছিল তাদের যৌথ যাপনের এক অবিচ্ছেদ্য অংশ। এর প্রতি তারাপদের ভালোবাসা এতটাই গভীর যে তিনি তার নিজের সন্তানের নামও রেখেছিলেন কৃত্তিবাস। একবার কৃত্তিবাসের একটি সংখ্যার জন্য তিনি অষ্টাদশ অশ্বারোহী নামে 18টি কবিতা লিখেছিলেন। যদিও ছাপার সময় দেখা যায় সেখানে 17টি কবিতা আছে। শেষে 18 নম্বর কবিতার ফাঁকা জায়গায় একটি ঘোড়ার ব্লক বসিয়ে দিয়ে বলা হয়, অশ্বারোহী হিসেবে তারাপদ নিজেই তো রয়েছেন। এই ধরনের মজার ঘটনাগুলো তাদের যৌথ সাহিত্য যাত্রার স্মৃতিকে আরও রঙিন করে তুলেছিল। আমরা যারা দিন আনি দিন খাই, আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি, বৃষ্টির দিন, মেঘলা দিন, কুয়াশা ঘেরা দিন, স্টেশনের প্ল্যাটফর্মে অধীর প্রতীক্ষারত দিন, অপমানে মাথা নিচু করে চোরের মতো চলে যাওয়া দিন, খালি পেট, ছেঁড়া চটি, ঘামে ভেজা দিন, নীল পাহাড়ের ওপারে সবুজ বনের মাথার দিন, নদীর জলের আয়নায় বড় সাহেবের ফুলের বাগানে দিন, হৈ হৈ অট্টহাসিতে কলরোল কোলাহল ভরা দিন,
হঠাৎ দক্ষিণের খোলা বারান্দায় আলো ঝলমনে দিন, এই সব দিন আমরা কেমন করে এনেছিলাম, কিভাবে? কেউ যদি হঠাৎ জানতে চায়, এরকম একটা প্রশ্ন করে, আমরা যারা কিছুতেই সদুত্তর দিতে পারবো না, কোনো ব্যাখ্যা দিতে পারবো না, কি করে আমরা দিন এনেছিলাম, কেন আমরা দিন আনি, কেন আমরা দিন খাই, কেমন করে আমরা দিন আনি দিন খাই। তারাপদ রায়ের সাহিত্যিক পরিচিতি সূচনা হয়েছিল কবি হিসেবেই। 1960 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ তোমার প্রতিমা, এরপর ছিলাম ভালোবাসার নীল, পতাকা তলে স্বাধীন 1967, কোথায় যাচ্ছেন তারাপদ বাবু 1970, দারিদ্র্যরেখা 1986, জলের মতো কবিতা 1992 এবং দিন আনি দিন খাই 1994। কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলা কবিতার জগতে নিজের স্থান পাকা করে নেন। তার কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো আটপৌরে ভাষা, সহজ প্রকাশভঙ্গি। তিনি পাণ্ডিত্য বা দুর্বোধ্যতার আশ্রয় না নিয়ে দৈনন্দিন জীবনের অতি সাধারণ ঘটনা ও অনুভূতিকে কবিতার উপাদান করে তুলতেন। নাগরিক জীবনের ক্লান্তি, মধ্যবিত্তের সংগ্রাম, প্রেম, নিঃসঙ্গতা এবং সময়ের প্রবাহ, এই সবই ছিল তার কবিতার মূল উপজীব্য। তবে আপাত সারল্যের আড়ালেই লুকিয়ে থাকত এক গভীর জীবন দর্শন ও বিষণ্ণতা বোধ। তার বিখ্যাত পংক্তি, এক এক দিন এমন যায়, দিনের মধ্যে একবারের জন্য তোমার কথা মনে পড়ে না, আধুনিক মানুষের বিচ্ছিন্নতা, সম্পর্কের টানাপোড়েনের এক অসামান্য শৈল্পিক প্রকাশ ঘটায়। তার লেখায় মধ্যবিত্ত জীবনের সংগ্রাম ও আর্থিক অনটনের ছবি বারবার উঠে এসেছে। দারিদ্র্যরেখা কাব্যগ্রন্থটি এই প্রেক্ষাপটে এক অসামান্য দলিল। নাম কবিতায় তিনি দেখিয়েছেন কিভাবে সমাজের তথাকথিত হিতৈষীরা দারিদ্র্যের মতো এক কঠিন বাস্তবতাকে কেবল দরিদ্র, নিঃস্ব, বঞ্চিত, সর্বহারা এইসব পারিভাষিক শব্দজালে আবদ্ধ করে রাখে, কিন্তু মূল সমস্যার সমাধানে এগিয়ে আসে না। এই শ্লেষাত্মক উপলব্ধি তার লেখনীকে একাধারে সংবেদনশীল ও শানিত করে তুলেছিল। মাঝে মধ্যে মনে হয় নিজের লেখা নিয়ে তারাপদ রায় সন্দিহান ছিলেন। তাই একদিন আমি লিখিনি বলে লিখে ফেললেন মনের কথা। কোথাও ছাপার ভুল হয়ে গেছে ভীষণ, বিচ্ছিরি। এ পদ্য আমার নয়, এই আলপনা, এই পিড়ি, এই ছবি আমি তো আঁকিনি, এই পদ্য আমি তো লিখিনি। আজও এক বিষণ্ণ শিমুল গাছ ভরা, পাতা ভরা ভুল, স্মৃতি নিয়ে এই ছিনিমিনি, কোথাও ভীষণ ভুল হয়ে গেছে। এই ছবি আমার নয়, এই পদ্য তো আমি তো লিখিনি। যদিও কবি হিসেবে আত্মপ্রকাশ, তারাপদ রায় বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছেন তার শ্লেষাত্মক প্রবন্ধ রম্য রচনার জন্য। কর্মজীবনে তিনি কিছুদিন শিক্ষকতা করেন, তারপর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগে যোগদান করেন এবং অধিকর্তার পদ থেকে 94 সালে অবসর গ্রহণ করেন। এই দীর্ঘ সরকারি চাকরির অভিজ্ঞতা তার রম্য রচনাকে বিশেষভাবে সমৃদ্ধ করে তুলেছিল। আমলাতন্ত্রের জটিলতা, স্লথ গতি, ফাইলের লাল ফিতের বাঁধন এবং প্রশাসনিক ব্যবস্থার নানা অদ্ভুত দিক তিনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিলেন। কাণ্ডজ্ঞান, জ্ঞানগম্যী, ভদ্রলোক বিদ্যাবুদ্ধির মতো প্রবন্ধ সংকলনগুলোতে তিনি সমাজের নানা অসঙ্গতি, ভণ্ডামি ও মানব চরিত্রের দুর্বল দিকগুলোকে শ্লেষ ও বিদ্রূপের কষাঘাতে জর্জরিত করেছেন। তার গদ্যের ভাষা ছিল ঝরঝরে, বুদ্ধিদীপ্ত এবং শ্লেষাত্মক। সরকারি দপ্তরের ফাইলের দীর্ঘসূত্রিতা থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের অন্তঃশ্বাসশূন্য প্রতিশ্রুতি, মধ্যবিত্ত বাঙালির দ্বিচারিতা, কোনো কিছুই তার শানিত কলমের আঘাত থেকে রেহাই পায়নি। শিশু সাহিত্যেও তিনি ছিলেন সমান পারদর্শী। তার সৃষ্ট ডোডো তাতাই চরিত্রটি বাংলা শিশু সাহিত্যের জগতে এক অবিস্মরণীয় সংযোজন। তারাপদ রায় ছিলেন এক অত্যন্ত রসিক মানুষ। তিনি জানতেন প্রতিদিনের জীবন থেকে কিভাবে আনন্দ নিংড়ে বের করে আনতে হয়। নিজে খেতে ও খাওয়াতে ভালোবাসতেন, লোকজনকে অবাক করে দিতে তার তুলনা ছিল না। সল্টলেকের বাড়িতে তার বসার ঘরের পিছনে গোটা গোটা অক্ষরে লেখা থাকতো একটি নোটিশ, অবসর গ্রহণ নিয়ে কোনো কথা নয়। তার মতে অবসর নিয়ে মানুষের অহেতুক উদ্বেগ এবং উপদেশ শুনতে শুনতে ক্লান্ত হয়েই তিনি ব্যবস্থা নিয়েছিলেন। বন্ধুদের লেখা চিঠিতেও তার রসবোধের পরিচয় মেলে। 1965 সালে টাঙ্গাইল থেকে সুনীল গঙ্গোপাধ্যায়কে অসুস্থতার খবর জানিয়ে লিখেছিলেন, বর্তমানে ভালো হয়ে গেছি, তবে একেবারে চিতাবাঘের মতো, পাকা কাঁঠালের মতো চিত্র বিচিত্র হয়ে গেছি।
ইচ্ছে হলে নিজেকে এখন সচিত্র তারাপদ রায় বলে বিজ্ঞাপিত করতে পারি। তার কোনো সুস্পষ্ট রাজনৈতিক মতাদর্শ ছিল না, বরং তিনি ছিলেন এক নির্মোহ পর্যবেক্ষক, যিনি রাজনৈতিক ভণ্ডামিকে তার শ্লেষের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। নক্ষত্র রায় এবং গ্রন্থকীট ছদ্মনামেও তিনি বহু লেখা লিখেছেন। তার লেখায় নীল দিগন্তে এখনও ম্যাজিক রয়েছে পাতা ও পাখিদের আলোচনা। অনুভূতি নিয়ে লিখেছেন ভালো আছো গরিব মানুষ। নিজেই লিখেছিলেন কোথায় যাচ্ছেন তারাপদ বাবু। শুধু শব্দ ভালোবাসতেন না, গল্প ভালোবাসতেন, নিজেকেও ভালোবাসতেন। তাই নিজেকে করে তুলেছিলেন গল্পের চরিত্র। নিজের জীবনকে শুধু অনুভব করতেন না, নিজের জীবনের শেষ দৌড় আগে থেকেই বুঝতে পেরেছিলেন মনে হয়। 2000 সালে পরবাস পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি হয়তো 72 বছর পর্যন্ত বাঁচব। চলে যাওয়ার সময় তার বয়স ছিল প্রায় 72। চলে যাওয়ার আগেই লিখে রেখেছিলেন অমুক পংক্তি, অনেক দিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি। এইভাবে যাবে দিনের পর দিন, বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়তো জানা যাবে বা হয়তো জানা যাবে না যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। তারাপদ রায় একজন স্রষ্টা, যিনি জীবনের গভীরতম বিষাদকে হাসির মোড়কে পরিবেশন করার শিল্পে পারদর্শী ছিলেন। তিনি প্রমাণ করে গেছেন সাধারণ জীবনের মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ সাহিত্যের উপাদান। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।